ও প্রথম থেকেই শুধু লেখাপড়া নিয়ে থাকতো। লেখাপড়া নিয়ে থাকতো। তারপর ওর একটা ছোট লাল গাড়ি ছিল, আর ওর একটা প্রেমিক ছিল। হি ওয়াজ সো হ্যাপি। তো সে মনে করতো যে আমি হয়তো তার জুনিয়র, সে আমাকে টেলিফোন করছে, কিন্তু বেসিক্যালি আমি তো 1 বছর সিনিয়র। তো আমাকে টেলিফোন করে বলতেছে, রনি তুমি আমার সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ, ইত্যাদি 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 ইত্যাদি। তো স্পিকার যখন হয়ে গেল, তখন আমি যখন গ্রেপ্তার, ওই সালমানের সাথে যখন গ্রেপ্তার হলো, তো আমি ওর কাছে গিয়ে বললাম যে দেখো, সেদিন তুমি একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলো। আমি একটু শিরিন শারমিন কথা জানতে চাই। তাকেও আপনি সংসদের স্পিকার হিসেবে দেখেছেন, আপনার সহকর্মী হিসেবে দেখেছেন। আপনি কি একটু বলবেন যে তিনি আসলে মানে তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ হচ্ছে হত্যা চেষ্টা মামলা ভাঙচুর এবং সহিংসতার সাথে হত্যা চেষ্টা মামলার অভিযোগ তার বিরুদ্ধে। আসলে আপনি তাকে কেমন শিরিন, দেখেছেন? আসলে শিরিন শারমিন আমাদের ডিপার্টমেন্টে, মানে মানে যদি শুরুর দিকে চিন্তা করি, তাহলে সে আমার 1 বছরের ছোট। আর যদি শেষের দিকে চিন্তা করি, মানে আমার মাস্টার শেষ হয়ে গেছে যে সময়, তার সাথে যদি করি, তো সে আমার আসলে 2-3 বছরের সিনিয়র, মানে মানে সে দিক থেকে, বয়সের দিক থেকে বা ইউনিভার্সিটির শুরুর দিকে সে আমার 1 বছরের জুনিয়র। তেমনি তার সঙ্গে আসলে আমার কখনোই পরিচয় ছিল না ওইরকম ছাত্র অবস্থায়। এর কারণ হলো, ও প্রথম থেকেই শুধু লেখাপড়া নিয়ে থাকতো। লেখাপড়া নিয়ে থাকতো। তারপর ওর একটা ছোট লাল গাড়ি ছিল, আর ওর একটা প্রেমিক ছিল, যাকে সে বিয়ে করেছে। তো ওর ওই প্রেমিক ওকে রোজ রোজ নামিয়ে দিয়ে যেত, আর সে চুপচাপ শুধু লেখাপড়া করতো, সবকিছু করতো। জীবনে কখনো কোনো পলিটিক্সের সঙ্গে সে জড়িত ছিল না। তো এই সুবাদে আমরা তাকে ডিপার্টমেন্টে ফেজে দেখেছি, কিন্তু ডিপার্টমেন্ট কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার কোনো বন্ধু বান্ধব ওখানে ছিল না। এরপর যখন সে মহিলা কোঠায় সংসদ সদস্য হলেন, এখন সবাই তাকে নিয়ে ঠাট্টা মস্করা করে। তাকে নিয়ে ঠাট্টা মস্করা করে। তা আমি জানতাম যে আমাদের ডিপার্টমেন্টের মেয়ে, আমার সঙ্গে তার এরকম কোনো পরিচয় ছিল না। তা আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম। তার স্টুডেন্ট, তার বাবার পরিচয়, তার মায়ের নাম নায়ার সুলতানা, তার নানা ছিল বিচারপতি, এসব মিলে ডিটেলস লিখলাম। হি ওয়াজ সো হ্যাপি। তো সে মনে করতো যে আমি হয়তো তার জুনিয়র, সে আমাকে টেলিফোন করছে, কিন্তু বেসিক্যালি আমি তো 1 বছর সিনিয়র। তো আমাকে টেলিফোন করে বলতেছে, রনি তুমি আমার সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ, ইত্যাদি 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 ইত্যাদি। আদারওয়াইজ এখানে সবকিছু সব লিখছে লিখছে, যাই হোক। এরপর দেখা গেল কয়দিন পরে সে প্রতিমন্ত্রী হয়ে গেল। তারপরে কদিন পরে প্রতিমন্ত্রী হওয়ার পরে সে আবার আমার সঙ্গে কি মনে করে আবার আপনি আপনি করে বলা শুরু করলো। আপনি আপনি করে বলা শুরু করলো। তারপরে সে আবার স্পিকার হয়ে গেল। তো স্পিকার যখন হয়ে গেল, তখন আমি যখন গ্রেপ্তার, ওই সালমানের সাথে যখন গ্রেপ্তার হলো, তো আমি ওর কাছে গিয়ে বললাম যে দেখো, সেদিন তুমি একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলো। হ্যাঁ, যেহেতু তুমি, যদি সে মনে করে যে সে একজন আমাকে গ্রেপ্তার করবে, রিয়েলি গ্রেপ্তার করবে, তাহলে আমাকে গ্রেপ্তার করা মানে একজন সংসদ সদস্য, সেই সংসদ সদস্য, তাহলে পুরো সবাই এমপি যারা আছে তারা ইনসাল্ট ফিল করবে। তো যেহেতু আমি এই দল করি, এই দলের সঙ্গে আছি, এবং তিনি যদি মনে করেন যে আমি আসলে অন্যায় করেছি, তাহলে আই শুড রিজাইন, আমার আসলে রিজাইন করা উচিত। এতটুকু আত্মমর্যাদা আমার থাকে যে আমি সবাইকে বিব্রত করতে চাচ্ছি না। আর আমি যে দলের এমপি, সেই দলের প্রধান যদি আমাকে পছন্দ না করেন, এই দলে থাকার কোনো নৈতিক অধিকার আমার নাই, আমি ওনাকে বললাম। তো সে প্রধানমন্ত্রীকে টেলিফোন করবে বিং এ স্পিকার, এই সাহসটুকু তো তার ছিল না। সে মানে, আমি আমি বলার সঙ্গে সঙ্গে তার মুখের দিকে মনে হলো বজ্রপাত হয়েছে, এবং আসমা ফিরোজ তার আমার সামনে ছিল। আসমা ফিরোজ আমাকে বললো যে এই, সে আবার আমাকে তুমি তুমি করে বলে, এবং সবাই তেল দেওয়ার জন্য আবার, মানে আসমা ফিরোজের মতো লোক তাকে ছাড় ডাকে। এটা সে যখন হলো, তা আমি বললাম যে আরে আমার ডিপার্টমেন্টের ছোট বোন, কি সমস্ত কথাবার্তা বলেন। তো সে অনেকটা চুপ হয়ে গেল। তো যাই হোক, চুপ হওয়ার পরে সে করলো কি, তা আমি বললাম, সে এখন বলে যে এটা তো সম্ভব না, আপনি জানেন এটা সম্ভব না। আমি বললাম যে তুমি এক কাজ করো তাহলে, মহিউদ্দিন খান আলমগীরকে টেলিফোন করো, যে আজকে 4-5 দিন যাবো ডিবির লোক আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। অ্যাটলিস্ট তুমি তো তাকে টেলিফোন করে বলো যে হোয়াই, এটা কারা, এই জিনিসটা একজন সংসদ সদস্যের পিছনে ঘুরছে কেন, সে তো পালিয়ে যাওয়ার মতো মানুষ, সেটা তো আমার পরিবার অফিস আমাকে ডিস্টার্ব করছে। তো সে অন্য রুমে গেল, কিন্তু আসলে সে মহিউদ্দিন খান আলমগীরকে যে টেলিফোন করবে, ওই সাহসটাও তার ছিল না। সে চলে আসলো। তো চলে আসার পর আমি খুব হতাশ হলাম তার ব্যবহারে, যে নেত্রী কাকে স্পিকার বানিয়েছে। ন্যূনতম একটা লিডারশিপ কোয়ালিটি থাকার দরকার আছে, যোগ্যতা থাকার দরকার আছে। আমরা একজন একেবারে তরুণ একজন সংসদ সদস্য, কি বলেন, বড় বড় তুফাইল সাহেবের মতো মানুষকে ধমকে চিৎ করে ফেলাই দিছি, এরকম একটা পার্সোনালিটি আমাদের ছিল। তো সেখানে স্পিকার পদে সেখানে বসিয়েছে, একই ধরনের ঘটনা, হতাশ। তো যাই হোক, এই হলো ওনার সম্পর্কে আমার ব্যক্তিগত, যে এটা শেখ হাসিনার দয়া ছাড়া, করুণা ছাড়া
ওনার আগে পিছনে ওনার কিছু ছিল না। আর ভালো ছাত্র হওয়া, ক্লাসে ফার্স্ট হওয়া, এটা একটা ভিন্ন ডিফারেন্ট। এটা রাজনীতিতে এটা দুই পয়সার মূল্য নাই। এখানে একজন লোক ভালো করতে পারে, একেবারে লেখাপড়া জানে না, বকলম আকবরের মতো, তাদের মতো লোকও ভালো করতে পারে। আর দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোক এখানে এসে ইমাম, যাকে বলা হয় শাফি রহমতুল্লাহ আলাইহে। তো তার সেই লিডারশিপ কোয়ালিটি নাই, মানে তিনি একে ওকে ফোনই করতে পারেন না, শেখ হাসিনা থেকে শুরু করে সরাসরি কাউকে ফোনই করতে পারেন বা কিছুই করতে পারেন না, তার সেই অবস্থানটাও নাই। তিনি আসলে এই হত্যা চেষ্টার সাথে জড়িত এরকম এইটার মামলার মেরিট নিয়ে আপনার কি মনে হয়? না, মামলার মেরিটের বড় ব্যাপার না। মামলার ব্যাপার হলো সে তো কোলাবোরেটর ছিলেন, শেখ হাসিনার পছন্দের সহযোগী ছিলেন। এখন আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তারা কি করুক বা না করুক, সরকার তাদের সবাইকে একটা ডলা দিতে চাচ্ছে, শিক্ষা দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে শিরিন শারমিনের মতো লোককে ভয় দেখানো, তাকে মানে বউকে মানে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, এটা তো ওই যে মনে করেন শিরিন শারমিন চিত হয়ে পড়ে গেছে, তারপরে শেষে সে আরো চিৎকার দিয়ে উঠছে। তো এই দৃশ্য তো শেখ হাসিনা দেখেছেন। তো দেখার পরে শেখ হাসিনা খুব কষ্ট লেগেছে। আর এই কাজ যারা করেছে তারা খুব আনন্দিত হয়েছেন যে এইবার আমরা মানে পেরেছি একটা। এতদিন আত্মগোপনে ছিলেন বলে তাকে বলা হচ্ছে, এখন এসে এই পুরো ডক্টর ইউনূসের সময় যখন সব নেতাদেরকে আওয়ামী লীগের একদম পুরো ছেকে ধরা হয়েছে এরকম একটা অবস্থা, এখন এসে শিরিন শারমিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো কি মনে হয় এই এতদিন আসলে পরে? শিরিন, আমি বলি শিরিন শারমিন বাংলাদেশের রাজনীতিতে কোনো আলোচিত ব্যক্তিত্ব নয়, তাকে নিয়ে আলোচনা করা উচিত নয়। মূলত তাকে এটা পদে বসানো হয়েছিল, এটা শেখ হাসিনার একটা দয়া। তার সাথে যা কিছু করা হচ্ছে মূলত আওয়ামী লীগের উপর রাগ ঝাড়া হচ্ছে। এখানে বেচারি যিনি আছেন তিনি বলির পাঠা হচ্ছেন, নাথিং। তার নিজস্ব কর্মের জন্য তিনি কিচ্ছু হচ্ছে না, তার কোনো ভালো কর্ম নেই, মন্দ কর্ম নেই। স্পিকার হিসেবে তিনি শুধুমাত্র ওই জিনিসগুলো দেখেছেন, পড়েছেন, হাত উঠান, বলেন, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কোনো স্পিকার হিসেবে একটা সিঙ্গেল শব্দ আপনি দেখতে পাবেন না, ইউনিক কোনো জিনিস আপনি দেখতে পাবেন না। আগে অতীতে যারা স্পিকার ছিলেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি যে তাদের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো রুলিং আছে। ইভেন আমাদের আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি, তিনি যখন স্পিকার ছিলেন তিনি এত লেখাপড়া জানেন না, কিন্তু তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি, তার যে সেন্স অফ হিউমার, পুরো সংসদ তিনি যেভাবে জমিয়ে রেখেছেন, সেখানে শিরিন কিছুই করেননি। তো যার জন্য সে যখন এই যে পলাতক ছিল বা গুম হয়েছিল বা লুকানো ছিল, ওটা নিয়েও আমাদের দেশে মাথা ব্যথা ছিল না। আবার তাকে ধরা হয়েছে, আওয়ামী লীগের লোকজন বলছে হায় হায় এটা কি হলো, কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। এবং এখনো বোঝার চেষ্টা করেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি যে সিম্প্যাথি, এটা এখনো গ্রো করেনি। সাধারণ মানুষ মানে আওয়ামী লীগের লোকজন তারা তাদের সিম্প্যাথি আগের মতোই আছে বা বেড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের সিম্প্যাথি গ্রো করেনি। এখনো আওয়ামী লীগের কোনো নেতাকে যদি পায় রাস্তায়, মানুষ ঝাঁপিয়ে পড়বে তাকে একটা গণপিটুনি দেওয়ার জন্য। এটা হলো রিয়ালিটি। মানুষ আওয়ামী লীগের নাম স্মরণ করে মূলত বিএনপিকে খেপিয়ে ফেলা, খেপানোর জন্য। মানে বিএনপির অনেক কাজ পছন্দ হয় না, তো যাচ্ছে না না দুটো মেয়ে একটা বিয়ে করলে যার জন্য দেখা যাচ্ছে একজন সতীনের খোঁটা দেয়। এরকম আসলে বিএনপির সতীন হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা ভালো কথা বলে শেখ হাসিনা এটা ভালো ছিল, এটা ভালো ছিল, এই কথাগুলো মূলত শেখ হাসিনার কথা বলে আওয়ামী লীগকে রাগানোর চেষ্টা করা হয়, ডক্টর ইউনূসকে রাগানোর চেষ্টা করা হতো। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের ভালোবাসে, এই বাস্তবতাটা বুঝতে হবে।